এসো ভাই, এসো, বসো। আচ্ছা, তুমি বসো, হাত মুখ মুছো, আমি তোমার জন্য কিছু নাস্তা নিয়ে আসি, কেমন? ইয়েস। আল্লাহ, কি ব্যাপার এই রহিম? এই তুই আমার বাসায় কিভাবে আসছিস তুই? ভাইয়া তো তুমি এই শহরে থাকো? এই বাড়িটা কি তোমার ভাইয়া? হ্যাঁ, এইটা আমার বাসা। উনি কি আমাদের ভাবি? হ্যাঁ, ও আমার ভাই। তার আসতে কথা বল, তোর ভাবি শুনতে পারবে। তুই এই বাসায় কেন এসেছিস? তুই এই মুহূর্তে আর বাসা থেকে বেরো যা। তোদেরকে না বলছি যে আমার সঙ্গে কোনো যোগাযোগ রাখবি না, তারপর কেন আসছিস তুই এই বাসায়? হ্যাঁ ভাইয়া বিশ্বাস করো ভাইয়া, আমি যদি জানতাম এটা তোমার বাসা আমি কখনই আসতাম না ভাইয়া। আমি এখনই চলে যাচ্ছি ভাইয়া। আরে কোথায় যাচ্ছ? বসো, আমি তোমার জন্য নাস্তা নিয়ে আসলাম, নাস্তা করো। কি ব্যাপার দোলা? ওকে, আরে আমি তো একটু শপিং এর জন্য বের হয়েছিলাম, তখন ওকে দেখলাম যে রোদের মধ্যে রিক্সা চালাচ্ছে। আর তুমি তো জানো, গরিব মানুষ, অসহায় মানুষ দেখলে আমি চুপ করে থাকতে পারি না। আমার যতটুকু সামর্থ্য আমি বাসায় এনে তাদেরকে খাওয়া দাওয়া করাই। ওকে দেখে আমার খুব মায়া হচ্ছিল, তাই বাসায় এনে ওকে আমি কিছু খেতে দিয়েছি। আর ও আচ্ছা, ঠিক আছে ভাই, তুমি এক কাজ করো, তুমি তাড়াতাড়ি খাবারটা শেষ করে চলে যাবে, কেমন? আচ্ছা, তুমি একটু এদিকে এসো, তোমার সঙ্গে কথা আছে। তুমি নাস্তা করো। আরে বাবা, কি হয়েছে? একটা মানুষের সামনে থেকে কি এভাবে ডাক দিয়ে নিয়ে আসে নাকি? কি ব্যাপার, তুমি এটা বাসায় কাকে নিয়ে আসছো বলো তো? আরে ও একটা গরিব ছেলে, রিক্সাওয়ালা। আমার দেখে খুব মায়া হচ্ছিল, তাই বাসায় এনে আমি ওকে একটু নাস্তা পানি খাইতে দিচ্ছি। সমস্যা কি? এটা কোনো কথা? বলা নেই কওয়া নেই, হুটহাট করে অপরিচিত একজন মানুষকে তুমি বাসায় নিয়ে আসবা? ও তো চোরও হইতে পারে নাকি? দেখো, সবসময় সবাইকে এক ভাববা না। হ্যাঁ, চোর চিন্তা ইদানিং অনেক বেড়ে গেছে, তাই বলে সবাই যে চোর এমন তো না। আর ছেলেটা অনেক ভদ্র, দেখে শুনেই বোঝা যাচ্ছে। আমি মানুষ চিনতে ভুল করি না। তাই বলে তুমি একটা মানুষকে এভাবে বাসায় নিয়ে আসবা? যাই হোক, নিয়ে যখন আসছো জলদি ওকে খাওয়াও, খাওয়া জলদি জলদি বাসা থেকে বের করো, যাও। অত অস্থির হওয়ার কিছু নেই, রান্না করি, রান্না করে শেষ করে ওকে খাই আমি বিদায় করে দেবো। এখন চলো, ওর সাথে গিয়ে একটু কথা বলে আসি। আবার আমাকেও যাইতে হবে? একটা মানুষ বাসায় আসলে তার সামনে গিয়ে 2 মিনিট বসতে হয়, এতটুকু ম্যানার তোমার মধ্যে নাই? চলো তো, কথা টাকার বলে কোন ছেলেটা বসে রিকশাওয়ালা, আছে। চলো। কি ব্যাপারটা কি? এখনো নাস্তা শেষ করো নাই কেন? তোমাকে না বললাম জলদি নাস্তা শেষ করো, এখান থেকে যাও। আর তুমি থামো তো, এত পাগল হয়ে যাচ্ছ কেন? খাওয়া দাওয়াটা শেষ করো, তারপর যাবে। আচ্ছা ভাইয়া, তোমার বাড়িতে কে কে আছে? আসলে ম্যাডাম, আমার বাড়িতে আমি, আমার বাবা মা আর একটা বড় ভাই ছিল। কিন্তু আমার বড় ভাইটা থেকেও না থাকার মতো, আর বাপটা তো সেই ছোটবেলায় মারা গেছে। আর সংসার চালানোর জন্য মা রাস্তায় ফল ফ্রুট বিক্রি করে, আর টাকার অভাবে তো আমি বেশি দূর পড়াশোনা করতে পারি না। তাই আমি এখন রিক্সা চালাই আর কি। করিম ভাই আমার, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। আরে কি ব্যাপার? কে তোমার ভাবি, মানে কে দেবর বুঝলাম না। তুমি ওর হাত কেন ধরেছো? একদম চুপ করো, তুমি কোনো কথা বলবা না। করিম, আমি যখন নাস্তা আনতে যাই তখন আমি তোমাদের 2 ভাইয়ের কথা আড়াল থেকে সব শুনতে পেয়েছি। এটাই হচ্ছে তোমার সেই কুলঙ্কার ভাই, তাই না? যার কারণে আজ তোমাকে রিক্সা চালাতে হচ্ছে। আমার শাশুড়িকে ফল বিক্রি করতে হচ্ছে। আমার তো ভাবতেই অবাক লাগছে যে ওর মতো একটা ছেলে আমার হাজবেন্ড। তুমি কোনো চিন্তা করো না, তুমি আবার পড়াশোনা শুরু করবে। আমি আমি তোমার ভাবি হয়ে তোমার দায়িত্ব নিব। আমি আমার শাশুড়িকে এই বাড়িতে ফিরিয়ে আনবো। ও কি বুঝে মায়ের মর্ম কি? ও কি বুঝে একজন ভাইয়ের প্রতি দায়িত্ব কর্তব্য কি? ও যদি সেটা বুঝতো তাহলে ও কোনোদিনই তোমাদেরকে ফেলে নিজের বউকে নিয়ে আলাদা থাকার কথা চিন্তা করতো না। ও ভেবেছে আমি অন্য সব মেয়েদের মতো, যে কিনা শাশুড়িকে ছেড়ে একা সংসার পাততে চাই, একা হাসি খুশি থাকতে চাই। ওর সেই ধারণা আমি পাল্টে দেবো। হাতের 5টা আঙ্গুল যেমন এক সমান না, তেমনি সব মেয়েরাও এক না। এই নিয়ে তুমি ভেবো না ভাই। আর এই যে তোমাকে বলছি, তোমাকে তুমি করে বলতো না, আমার ঘৃণা হচ্ছে। তুমি কিভাবে পারলে আমার সাথে মিথ্যে কথাটা বলতে বলো তো? আমি তোমাকে যতবারই জিজ্ঞেস করেছি যে আমার শ্বশুর শাশুড়ির কথা, আমার কোনো দেবর ভাসুর ননদ কেউ নেই, তুমি কি বলেছিলে? আমি তো এতিমখানায় বড় হয়েছি। তোমার এই কথাটা শুনে না আমার খুব মায়া হয়েছিল। বিয়ের পর থেকে তুমি জানো যে আমি কতটা দয়াময়, আমি গরিব মানুষের কষ্ট সহ্য করতে পারি না। এই দুর্বলতার সুযোগটাই তুমি আমার কাছ থেকে নিয়েছো, তাই না? ছি, আজ আমার নিজের প্রতি নিজের ঘৃণা হচ্ছে। কেন আমি তোমাকে এতটা বিশ্বাস করেছি?
তোমার প্রতি খোঁজ খবর নিয়ে তারপর তোমাকে বিয়ে করা উচিত ছিল। একটা মিথ্যেবাদীর সাথে আমি একই ছাদের নিচে এতদিন সংসার করে দিয়েছি। তুমি যে কাজটা তোমার মায়ের সাথে করেছো, তোমার এই ভাইয়ের সাথে করেছো, তুমি একদম ঠিক করোনি। আরে যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, সেই মাকে তুমি ফেলে, আমার তোমাকে না কিচ্ছু বলার নেই। তুমি একটা অকৃতজ্ঞ ছেলে, একটা কুলাঙ্গার ছেলে। তুমি তোমার ভাইকে ফেলে, তুমি যদি তোমার মায়ের কাছে ক্ষমা চেয়ে এই বাড়িতে তোমার মাকে ফিরিয়ে আনতে পারো, তাহলেই আমি তোমার সাথে সংসার করব। তা নয়তো নয়, আর নয়তো আমি তোমাকে ডিভোর্স দিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। সম্পত্তির লোভে তুমি আমাকে বিয়ে করেছো না, তাহলে তুমি তোমার সম্পত্তি নিয়েই থাকো। তোমার মা, ভাই, স্ত্রী কোনো কিচ্ছুর প্রয়োজন নেই। তোমার মা এই বয়সে রাস্তায় ফল বিক্রি করে, আর তোমার ভাই রিক্সা চালায়। তোমার কি এতটুকু কষ্ট লাগে না তোমার মার জন্য? যে মমতাময়ী মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে দুনিয়াতে এনেছে, সেই মাকে তুমি অস্বীকার করেছো আমারই কাছে। কেন করেছো? কি অপরাধ করেছিল মা? আরে মা জিনিসটা যে কি সেটা আমি জানি। আমার মাকে আমি ছোটবেলায় হারিয়েছি। মার আদর আমি কখনো পাইনি, বাবার আদর পেয়েছি কিন্তু অতটা না। আমি যখন তোমাকে বিয়ে করেছিলাম আমি ভাবতাম যে যাই হোক, স্বামী স্ত্রী যে বন্ধনটা, তোমার ওই দুনিয়াতে কেউ নেই, আর আমি যতটুকু পেয়েছি আমরা দুজন দুজনকে ভালোবেসে সেটা পূরণ করে নিব। কিন্তু তুমি তোমার মাকে পেয়েও সেই সুখটা অর্জন করতে পারো। তুমি এখন তোমার মার কাছে যাবে, ক্ষমা চাইবে, তারপর তোমার মুখ আমাকে দেখাবে। তার আগে আমি তোমার সাথে সংসার করব না। এখন তুমি সিদ্ধান্ত নাও তুমি কি করবে। আসলে বলা আমারই ভুলটা হয়েছিল। আমি আসলে ভেবেছিলাম যে আমার বাবা, আমার মা, আমার ভাই এত গ্রামের মানুষ, মানে গ্রাম থেকে বড় হয়েছে। এই কথা শোনার পর তুমি যদি আমাকে বিয়ে করতে রাজি না হও, আমি এই কারণে ওদেরকে বলেছিলাম আমার সঙ্গে কোনো পরিচয় না রাখতে। আর আমি এই জন্যই তোমাকে বলেছিলাম যে আমি এতিম। আমি আসলে বুঝতে পারিনি, আমাকে মাফ করে দিও। আর ভাই, বাইরে তুইও তোর বড় ভাইকে মাফ করে দিস। বিশ্বাস কর, আজকের পর তোদেরকে আর কষ্টে থাকতে হবে না। আমি আজকে গিয়ে মাকে বাসায় ফিরে আনবো। আর তুই না বললি তুই লেখাপড়া করতে পারিস না, আমার জন্যই তো পারিস, তাই না? তুই বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিব, ওখানে লেখাপড়া করিস, কিন্তু আজকে থেকে তুই আমার কোম্পানিতে চাকরি করবি। আজকে থেকে আমার কোম্পানির সমস্ত দায়িত্ব আমরা দুই ভাই মিলে ভাগ করে নিব। তুই একদম চিন্তা করিস না ভাই, বিশ্বাস কর, তোদের আর কোনো কষ্ট থাকবে না। না না ভাইয়া, তোমার ক্ষমা চাইতে হবে না। বিশ্বাস করো ভাইয়া, মা সবসময় তোমার কথাই বলে। আজকে যদি তুমি যাও তা মা যে কি খুশি হবে ভাইয়া, বলে বলতে পারবো না ভাইয়া। তুমি যখন বাড়ি থেকে চলে আসছিলে না, মা প্রতিদিন তোমার জন্য কাঁদতো। মা বলতে কি জানো ভাইয়া, আমার বড় পোলাটা আমাদের ছাড়া চলে গেল, আমাদের কি আর দেখবে না, সবসময় তোমার কথা কইতো। কিন্তু ভাইয়া যদি তুমি আজকে বাসায় যাও তা বিশ্বাস কর, মা তোমার দেখলে এত খুশি হবে, তোমার বলে বলতে পারবো না ভাইয়া। শুনেছো তোমার ভাই কি বলছে? তোমার মা তোমার জন্য প্রতিনিয়ত চোখের পানি ফেলে, সব সময় তোমার জন্য দোয়া করে, যেন তুমি যেখানেই থাকো সুখে থাকো, শান্তিতে থাকো। কিন্তু একটা মায়ের অভিশাপ যে কতটা সেটা তুমি জানো না। মা কোনোদিন তার সন্তানকে অভিশাপ দেয় না, কিন্তু মায়ের চোখের পানি অভিশাপ হয়ে দাঁড়ায়। 1 লাখ টাকা দিয়ে একটা দোয়া পাওয়া যায় না, আর একটা অভিশাপের কারণে 1 মিনিট লাগে না রাস্তায় গিয়ে দাঁড়াতে। এবার বুঝতে পারছো? বাইরে তুই একদম চিন্তা করবি না। আজকে থেকে তোর লেখাপড়া, তোর সমস্ত দায়িত্ব আমার। চল এখনই আমরা মাকে ফিরে আনতে যাবো, আর সবাই মিলে একসঙ্গে এই বাড়িতে আবার বসবাস করবো। এই বাড়িতে এমনি সুখ ছিল, আরো সুখ চলে আসবে যখন মা আমাদের সঙ্গে যুক্ত হবে। কি বলো? হ্যাঁ, আমরা আজকেই গিয়ে মাকে নিয়ে আসবো। হ্যাঁ ঠিক চল। আছে, চলো ভাই চল।